শুরুতেই আমরা তড়িৎ বল এবং তড়িৎ প্রাবল্য এই টপিক দুটো পড়েছিলাম। তার মধ্যে তড়িৎ প্রাবল্যের সূত্রটা ছিল E = 1/4πε0 ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ কিউ, আর ওই চার্জ হতে যত দূরত্বে প্রাবল্য নির্ণয় করব সে দূরত্বের স্কয়ার। এত ছিল প্রাবল্যের সমীকরণ। ঠিক আছে, তাহলে তোমার হাতে যদি এই ফর্মুলাটা থাকে সেটা দিয়ে তুমি সলভ করবা তড়িৎ প্রাবল্যের যে কোনো ধরনের গাণিতিক প্রবলেম। আমরা এবার একটু থ্রোলি পাঠ করে দেখি। 1.6 × 10⁻³ মাইক্রোকুলাম, তাহলে কুলাম নয় মাইক্রোকুলাম চার্জে চার্জিত একটি ক্ষুদ্র গোলক বায়ুতে স্থাপন করা হলো। চার্জিত গোলকের কেন্দ্র হতে 15 সেন্টিমিটার দূরে কোনো বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য বের করো। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2010-এ এসেছিল, তাই না? দুইটা বিষয় লক্ষণীয়। এক হলো তোমাকে বলেছে যে চার্জটা কোথায় আছে, বায়ুতে। এখানকার এই যে তড়িৎ ভেদন যোগ্যতা দেখছো ε0, এটা কিন্তু শূন্য মাধ্যমের জন্য। শূন্য মাধ্যমের জন্য মানটা তার জানা আছে। ওই মান ইউজ করেই কিন্তু তুমি এই ভ্যালুটা পাও 9 × 10⁻৯ এটুকুর, নাকি বলো? কোনো কারণে এটা যদি মিডিয়াম চেঞ্জ হয় তাহলে এপসাইলনের মান চেঞ্জ হবে। এপসাইলন মানের চেঞ্জ হলে ধ্রুবকের মানটাও কি হবে, চেঞ্জ হবে। ওকে, তাহলে এটা খেয়াল রাখবা। ও আচ্ছা, এটা বন্ধ করতে বলোনি তোমরা, এটা চালাতে বলছো। ওই সোজাই কেউ নাই, তাই না? ওকে, আমার এখন এটা জানানো কাজ যে বায়ুতে বলেছে, তো বায়ু আর শূন্য মাধ্যমকে প্রায় একই ধরা হয়। শূন্য মাধ্যমের যে মান, বায়ুর মানটা ওটা হচ্ছে একটু বেশি, মানে শূন্য মাধ্যমেরটা যদি 1 হয় তাহলে বায়ুটা 1.00005 এরকম। সো শূন্য মাধ্যম আর বায়ুটাকে কি ধরে নেব আমরা, একই ধরে নেব। হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার, এইটা ধরে নিয়ে গাণিতিক প্রবলেম যদি এখন সলভ করতে চাও তাহলে দেখো এই ধ্রুবকের মানটুকু জানি আমরা 9 × 10⁻৯। তাহলে তড়িৎ প্রাবল্য নির্ণয় করার জন্য আর কি লাগবে, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ আর একটা দূরত্ব। তো চার্জের মান Q = কত দেয়া রয়েছে, 1.6 × 10⁻³ মাইক্রোকুলাম। তো মাইক্রোর জন্য 10⁻6 যদি আমরা বসাই, গুণ দিই, তাহলে 1.6 আর এটা 10⁻6 আর 10⁻³ গুণ করলে কত হবে, -9। হ্যাঁ, নাকি গুণ করলে সূচকগুলো যোগ, কুলাম লিখলাম। আর দূরত্ব আর সমান কত, 15 সেন্টিমিটার। একজন বলল 4 সেন্টিমিটার রাখলে পারবো কিনা, পারবা, কিন্তু ওইটাতে কুলাম করেছো এসআই একক, তাহলে এটাকেও কিসে নিয়ে যাবা, এসআই একক। হ্যাঁ, আর না হলে তুমি লিখতে পারবা পার সেন্টিমিটার, খুব বেশি ওটা ভুল হবে না। 15 সেন্টিমিটার যদি মিটার এককে লিখি তাহলে বড় একক দিলাম, সংখ্যা ছোট হয়ে যাবে, কত দিয়ে ভাগ হবে, 100 দিয়ে। ভালো কথা। নাও একবারে যদি বসিয়ে দিই তাহলে E = 9 × 10⁻৯। ভালো, তারপরে বসাও কিউ এর মান কত গো, 1.6 × 10⁻৯। এটা আর এটা তো গুণ করলে 1 হয়ে যাবে। আর 0.15 এর উপরে একটা কি আছে, স্কোয়ার। 15 × 15 = 225, নাকি? 15 × 15 = 225। তাহলে তারপরে 10⁻+9 আর 10⁻−9 যদি গুণ অবস্থায় থাকে যোগ করলে কত হয়ে যাবে, 10⁻0। 10⁻0 দ্যাট মিনস 1। তাহলে 9 এর সঙ্গে এটা গুণ হলো। দেন E = টোটালটা ক্যালকুলেটর করে কত পাবা, কত, 640 নিউটন পার
কুলাম, নিউটন পার কুলাম। কারো কারো একক ভুলে যাওয়ার দেখা গেল আশঙ্কা থাকে, সে এই সূত্রটি মনে রাখবে, E ইকুয়াল টু এফ বাই কি ছিল কিউ, বলের একক নিউটন আর চার্জের একক, দেন সব মিলিয়ে নিউটন পার কুলাম। তাহলে এই অ্যান্সার নিয়ে কারো আপত্তি নাই তো? আমির হোসেন স্যারের বই থেকে গাণিতিক প্রবলেমটা আমরা তুলেছি, দেখো স্যারের বইতে কত আছে অ্যান্সার, দেখে ডেকে ঠিক করবা, যদি ভুল থাকে ঠিক করে নিবা। 1 নাম্বার গেল। দেন 2 নাম্বারে একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহু দেয়া রয়েছে, 3টি বাহুর দৈর্ঘ্য কত? 0.1 মিটার। এই ত্রিভুজের 3টি শীর্ষ বলেছে এ বি সি, তার মধ্যে 2টি শীর্ষ এ ও বি বিন্দুতে 100 কুলাম ও -100 কুলাম চার্জ রয়েছে, 100 আর -100। সি বিন্দুতে প্রাবল্যের মান ও দিক বের করো। এই গাণিতিক প্রবলেম পারার আগে কাইপ তোমার একটা হচ্ছে গণিতের অঙ্ক ধরব, ঠিক আছে? তোমার কাছে 100 টাকা আছে আর আমার 100 টাকা ঋণ করা আছে, আমাদের দুজনের মধ্যে অর্থনৈতিক পার্থক্য কত? কত? হ্যাঁ, 200, 100, হ্যাঁ, 0। এসব অঙ্কের একটা মাত্র উত্তর হয়, সেখানেও তোমরা 3-4 রকম বলছো। সামাজিক জীবনের অন্যান্য বিষয়গুলোতে তো 10-12 রকমের মতামত আসবে, এটাই স্বাভাবিক। আসো পড়ো। একটি সমবাহু ত্রিভুজের তাহলে 3টি বাহু আর 3টি শীর্ষবিন্দু এ বি সি ঘোষণা করা আছে, 2টি শীর্ষবিন্দুতে চার্জ রয়েছে 100 কুলাম এবং -100 কুলাম, অপর আরেকটা শীর্ষবিন্দু বাদ রয়েছে, কোনটা? সি। সি বিন্দুতে প্রাবল্যের মান এবং দিক নির্ণয় করো। তাহলে আমরা এর জন্য একটা ত্রিভুজ এঁকে ফেলি। ত্রিভুজ, ধরো ত্রিভুজটা এরকম নিলাম, ব্ল্যাক কেন বাবা, এরকম নিলাম, হ্যাঁ, ওকে। খেয়াল করো, আমি যদি বলি যে এটা এ, এটা বি আর এটা হচ্ছে সি, এ আর বিতে দুটো চার্জ রয়েছে। এখন এতে যদি প্লাস ধরতে পারো, ও না, এতে প্লাস বলেছে নাকি, +100 কুলাম, আর বিতে হচ্ছে -100 কুলাম। ধনাত্মক চার্জের বলরেখা বহির্মুখী আর ঋণাত্মক চার্জের বলরেখা অন্তর্মুখী। তাহলে ধনাত্মক চার্জ থেকে বলরেখা বাইরের দিকে যাবে এইরকম, আর ঋণাত্মক চার্জের কারণে এই ঋণাত্মক যে চার্জটি সেটা তার নিজের দিকে টান দিবে, এই তো। তাহলে একটা প্রাবল্যের ডিরেকশন সব মিলিয়ে যাবে এইদিকে, আর একটা প্রাবল্যের ডিরেকশন যাবে এইদিকে। বুঝতে পারছো না? পারোনি? ঠিক আছে, কোন দিকে? এটা প্লাস চার্জ, এটা প্লাস। এখানে যদি যে কোনো একটা ছোট্ট টেস্ট চার্জ রাখো যেটা ধনাত্মক, তাহলে এই ধনাত্মক চার্জকে ধনাত্মক বিকর্ষণ করবে, তাকে ঠেলে এই বরাবর নিয়ে চলে যাবে। আর এই বরাবর যদি একক চার্জ বিবেচনা করো, সেটা টেস্ট চার্জ, এটা কণা চার্জও যদি বিবেচনা করো, তাকে এই ঋণাত্মক চার্জ কি করবে? আকর্ষণ করে নিচের দিকে নিয়ে যাবে। বুঝলে তো? হ্যাঁ, আরেকবার বলবো। তাহলে এখানে যদি একটা টেস্ট চার্জ রাখি, যেটাকে আমরা বলবো, ধরে নাও একদমই বিন্দু চার্জ, টেস্ট চার্জ, এগুলোকে পড়েছিলা? পড়ায়নি? হায় আল্লাহ, না পড়াইলে তো আমারই দোষ।
এইটার মানটা একদমই ক্ষুদ্র মান। এখন ক্ষুদ্র মান কত ধরবা? জিরো। জিরো ধরলে আর অঙ্ক টঙ্ক করতে পারবো না। এর ক্ষুদ্র মান মিনিমাম 1 ধরবো। ওয়ান কি? 1 এর পরে এককটা কি দিবা? 1 ESU, একদম ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, মানে একদম ক্ষুদ্রতম যে মান। ওকে, টেস্ট চার্জকে ধনাত্মক বিবেচনা করা হয়েছে। ওখানে তাদের ঋণাত্মক দিয়ে শেখাইতো, তাহলে ঋণাত্মক অনুযায়ী সব দিকে তখন আবার চেঞ্জ করতে হবে। তাহলে আমরা ওটা কি নেচারের ধরেছি? এটার কোনো, যেহেতু কারো উপর প্রভাব ফেলে না, সো ওকে আমি ধরে নিয়েছি যে জাস্ট সিম্পল একটা চার্জ ও ধনাত্মক। তাহলে আরেকটি ধনাত্মক তাকে বিকর্ষণ করবে, আর যদি আরেকটি ঋণাত্মকের ক্ষেত্রের মধ্যে আসে তাহলে তাকে কি করবে? আকর্ষণ করবে। আচ্ছা, তাহলে এই চার্জটি তাকে বিকর্ষণ করে এদিকে নিয়ে যেতে চাইবে, অর্থাৎ এই চার্জ দ্বারা সৃষ্ট প্রাবল্যের ডিরেকশনটা হবে এদিকে, তাকে আমি U1 নাম দিলাম। আর বি বিন্দুতে এই চার্জটির সৃষ্ট প্রাবল্যটা হবে কিন্তু বি বিন্দুর এই বরাবর, তাই তো? তাহলে সি থেকে কোন দিকে? বি এর দিকে। সেই প্রাবল্যকে আমি নাম দিলাম ধরো E2। ওকে, E1 আর E2 এর মান তুমি বের করতে পারবা, করো। E1 আর E2 এর মান চাইলে বের করতে পারো। এ বিন্দুতে চার্জ প্লাস 100, আর এখানকার বাহুগুলোর প্রত্যেকটার দূরত্ব কত? 0.1 মিটার। সো E1 is equal to 9 into 10 power 9 into চার্জের মান 100 কুলাম ভাগ দূরত্বের স্কোয়ার। দূরত্ব 0.1 এর একটা স্কোয়ার করব। 0.1 এর স্কোয়ার করলে 0.01, নাকি ভুল করছি নাকি? বলো, সব মিলিয়ে গুণ করে। তাহলে এটা হলো 9 into 10 পাওয়ার কত? জোরে বলো। মানে 13, এত নিউটন পার কুলাম। সেটা কোন ডিরেকশন বরাবর? অলরেডি ডিরেকশন দিয়ে দিয়েছি, হ্যাঁ। অথবা তুমি যদি লিখতা তাহলে এভাবে লিখতে পারবা, এই ডিরেকশনটা এ থেকে সি এর দিক বরাবর। এ থেকে কোন দিকে? সি। তাহলে এটা হলো AC বরাবর, AC বরাবর। বুঝতে পারলে না? পারোনি? AC বরাবর। তারপরে গরম লাগছে? তারপরে E2 এর ভ্যালু কত হবে? তাহলে এটার ক্ষেত্রেও 9 into 10 power 9, চার্জের মানটুকু হলো 100, দূরত্ব 0.1 স্কোয়ার, আর নেচারটা নেগেটিভ বিধায় সেটার এই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে অন্তর্মুখী, ওই চার্জের ভিতরের দিকে। এটা যখন বাইরের দিকে, এটা তখন ভিতরের দিকে, অর্থাৎ সি থেকে বি বিন্দুর দিকে নিয়ে যেতে চাইবে, তাই তো? তাহলে এটা হবে সি বি বরাবর। বুঝতে পারছো? ঠিক আছে। কোনটাই? এখানে +100 দিলে তার জন্য এই প্রাবল্যটা এই বরাবর যেত। বি থেকে সি বরাবর, মানে এদিকে ঠেলে বের করে দিত এইদিকে। বুঝতে পেরেছো? তাহলে ধনাত্মক চার্জের প্রাবল্য বিকর্ষণমূলক, বহির্মুখী, আর ঋণাত্মক চার্জের প্রাবল্যটা অন্তর্মুখী, তাই এটা এদিকে গিয়েছে। হ্যাঁ, এটা মাথায় থাকে জানো। তাহলে মানে কোনো চেঞ্জ হবে না, শুধু ডিরেকশনে কি হবে? চেঞ্জ। তাহলে এইখানে সব মিলিয়ে একই রকম যেহেতু ভ্যালুগুলো, এটাও কত হবে? 9 into 10 power 13 নিউটন পার
কুলাম এই সিবি বরাবর হয়েছে। এই শোনো, ও আচ্ছা, এই এক্সট্রা দাগটা তুলে দেই, নাহলে আবার ভুল বোঝাবুঝি শুরু হবে। ওকে, এখন দুটো প্রাবল্য পেয়েছো। প্রাবল্য স্কেলার না ভেক্টর? এবার যে আমি খুন হয়ে যাব, তুমি ভুল করবে আর আমি খুন হব, তোমাকেই খুন করে দেব। তড়িৎ বল ভেক্টর, তড়িৎ প্রাবল্য ভেক্টর, শুধু তড়িৎ বিভব স্কেলার। মাথায় থাকবে? হয় তড়িৎ প্রাবল্য ভেক্টর, এটা শিখাইনি? শিখাইনি? খাতা একদিনও পড়ে না এরা। তাহলে ভেক্টর না হলে পারে ডিরেকশন কিভাবে বলতে পারছি যে এটা সিবি বরাবর, এটা বিসি বরাবর? ভেক্টর না হলে কোনোদিন বলতে পারতাম? আমার বাপের ক্ষমতা ছিল ভেক্টর ছাড়া সিবি বরাবর লিখবো? একটা ভেক্টর এই দিক বরাবর আর একটা ভেক্টর এই দিক বরাবর, দুটোই ভেক্টর, সেম মানের দুটো ভেক্টর, এই দিকে একটা আর এই দিকে একটা ক্রিয়া করছে, তাদের প্রাবল্য বের করতে পারবো না, লব্ধি প্রাবল্য বের করতে পারবো না। তাহলে লব্ধিটা হবে এদের মধ্যেকার কোণের উপরে ডিপেন্ডেন্ট। লব্ধির সূত্র, লব্ধি প্রাবল্য যদি ই লিখি, তাহলে এই সূত্র তুমি আমি সবাই চিনব। সেটা হবে E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 কজ, এই কোণকে যদি আলফা নামে ডাকি তাহলে সেটা হবে আলফা। এটার ব্যাখ্যা দেওয়া অন্যায় মনে করছি, তাই ব্যাখ্যা দেব না, তোমাকে ছোট করা হবে। বলো বুঝেছো কিনা? এটা ঠিক নাই? দুটো ভেক্টরের ভেক্টর যোগের যে মান সেটা তো এটা। স্যার এটার মান, এটার মান, এগুলো জানা আছে। এবার বলেন প্রত্যেকটা কোণ, সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা কোণ কয় ডিগ্রি? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কয় ডিগ্রি? তাহলে পরে এদিক যদি 60 ডিগ্রি হয়, তাহলে এইখানে আর এইখানের মধ্যে আর কয় কোণ, কত কোণ থাকলো? 120। ঠিক আছে, তাহলে এই আলফার মানটা অবশ্যই 120 ডিগ্রি। কস 120 ডিগ্রি মান যে বলতে পারবে তার জন্য অনেক ধন্যবাদ। বলো কত? মাইনাস হাফ। তাহলে কস 120 ডিগ্রি মান মাইনাস হাফ। এখন এখানকার 2 আর হাফে কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে। এখানে একটা শুধু কি থাকবে? মাইনাস। E1 আর E2, E1 আর E2 দুটোর ভ্যালু সমান, তাহলে আমি তো এখানে দুটোর ভ্যালু সমান হয়ে গেলে এটা তো আরেকটা E1 স্কোয়ার, নাকি বলো? তাহলে E1 স্কোয়ার প্লাস E1 স্কোয়ার প্লাস E1 স্কোয়ার, সরি মাইনাস E1 স্কোয়ার। তাহলে একটা E1 স্কোয়ার আর একটা E2 স্কোয়ার কেটে দিলা, কি থাকলো? হ্যাঁ, তাহলে একটু আমরা উপরের দিকে তুলে দেই। স্যার একটু খেয়াল করেন কি করলাম এখানে। তাহলে অলরেডি তুমি বুঝেছো এটা E1 স্কোয়ার, আর E1 আর E2 এর মান যেহেতু সমান, সো এটাকেও আমি লিখতে পারি E1 স্কোয়ার। ওকে, আর এখানে হাফে আর 2 এ কাটাকাটি হয়ে গেল, আর মাইনাসের কারণে এখানে একটা মাইনাস আসলো, E1 আর E2 সমান হওয়ার কারণে অ্যানাদার E1 স্কোয়ার, তার উপরে একটা কি আছে? ওভার রুট। E1 স্কোয়ার আর E1 স্কোয়ার যোগ বিয়োগ করলে 0, রুট ওভার E1 স্কোয়ার। ইস, একটা E1 এর মানের সমান পাবা 9 × 10⁻13 নিউটন পার কুলাম। এই লব্ধিটা একদমই ডিফারেন্ট একটা কালার দিয়ে তোমার দেখাতে চাই যে কোন বরাবর হবে। এই লব্ধিটা হবে এই বরাবর। হ্যাঁ, এর মিনিংটা কি? এর মিনিংটা সুন্দর। এখানে প্লাস 100 কুলাম চার্জ দিয়েছো আর এখানে মাইনাস 100 কুলাম চার্জ দিয়েছো। হ্যাঁ,
আর এখানে এবার বাইরে থেকে নিয়ে এসে একটা 1 কুলাম মানে চার্জ এখানে ছেড়েছো, ছাড়া মাত্রই সে এদিকে দৌড় দিয়ে চলে যাবে। বুঝলেন না? বুঝলেন? আরে বাবা এখানে 100 কুলাম, এখানে তুই তার দিকে যা, ওরে যদি তোর পছন্দ না হয় এর দিকে যা। কোনো দিকে না গিয়ে কোন দিকে যাবে? যেদিকে দাগটা দিয়েছি এই ব্লু কালারের এদিকে যাবে। দ্যাট মিনস দুটো চার্জের ইফেক্টে প্রাবল্যটা এই বরাবর সৃষ্টি হবে। বুঝাতে পারছি? বুঝেছ তো? জি স্যার। এবং দুটো প্রাবল্য যেহেতু সমান, এদিকের এবং এদিকের দুটো যেহেতু সমান, সো এটা কয় ডিগ্রি কোণ করে যাবে? কয় ডিগ্রি কোণ করে যাবে? দুটো ভেক্টরের মান সমান হলে লব্ধির দিক হবে তাদের মধ্যবর্তী কোণের অর্ধেক, তাই না? মাঝ বরাবর, কারণ উভয়ের অবদান সমান, উভয়ের অবদান। আচ্ছা, এই বিষয়টা মাথায় ঢুকেছে তো যে মাইনাস চার্জের জন্য এখানে মাইনাস পড়বে না, জাস্ট ডিরেকশনটা মাইনাস হবে। ধনাত্মক চার্জের জন্য বহির্মুখী, ঋণাত্মক চার্জের জন্য অন্তর্মুখী, ডিরেকশন দিয়ে দিবে, ব্যাস শেষ। ওকে, তাহলে এটা যদি বুঝো তাহলে মানটা তুমি পাইলা, এটা অ্যান্সার। আর দিকটা কিভাবে বের করবা? দিকটা সরাসরি লিখে দিবা যে দুটি প্রাবল্য সমান হওয়ার কারণে লব্ধি প্রাবল্য হবে তাদের মাঝ বরাবর, অর্থাৎ 60 ডিগ্রি কোণে। কারণ এই অধ্যায়ে তুমি ভেক্টরের গাণিতিক প্রবলেম সলভ করছো না, তাই স্যার চাইবে না যে তুমি ভেক্টর করে দেখাও। স্যার এটা চাইবেন যে তোমার কনসেপ্ট আছে কিনা, তুমি ভেক্টর জানলে তো এটা করে দেবা। কি বলবো কোনটা? হ্যাঁ, দুটি প্রাবল্যের মান সমান, তাই লব্ধি প্রাবল্যের ডিরেকশনটা হবে এ দুটোর কোন বরাবর? মাঝ বরাবর। লব্ধি প্রাবল্যের দিক লিখে ফেলি, লব্ধি প্রাবল্যের দিক। হ্যাঁ ছেড়ে দেব। ও তোমাদেরও প্রাইভেট আছে? নিজে লিখো, ছোটতে এরকম থাকতো। 3 নাম্বার তো পেরেছ তাই না? ও 3 নাম্বারটা দুটি বিন্দু, এই যার হচ্ছে প্রাইভেট আছে চলে যাও। এটা পেরেছো না? না পারোনি? তাহলে ঝটপট করে দিচ্ছি। দুটি বিন্দু আধানের মান যথাক্রমে কত? 90 মাইক্রোকুলাম আর কত? -10 মাইক্রোকুলাম। তারা পরস্পর হতে কয় সেন্টিমিটার দূরে? 20। একটা চিত্রভিত্তিক এখানে একটা দিয়ে দিলাম, এটা +90 মাইক্রোকুলাম। তা আমরা হিসাব তো ভবিষ্যতে করতেই হবে, তাই 10⁻⁻6 দিয়ে দিলাম। হ্যাঁ, আর এখান থেকে 20 সেন্টিমিটার দূরে এই জায়গাতে আরেকটা চার্জ রয়েছে, সেটা ধরে নিলাম -10 × 10⁻⁻6 কুলাম। হ্যাঁ, বুঝলে তো? পরস্পর হতে কয় সেন্টিমিটার দূরে? 20 সেন্টিমিটার দূরে। তাহলে মিটারে যদি করি তাহলে কত হবে? 0.2 মিটার। বুঝলে তো? এবার মাঝে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে মাথায় রাখবা। একটা টেস্ট চার্জ বা একটা বিন্দু চার্জকে যদি মাঝে কোনো বিন্দুতে স্থাপন করি তাহলে প্রাবল্য শূন্য যেখানে, ওইখানে ওই চার্জটা স্থির থাকবে। আর শূন্য না হয়ে যদি প্রাবল্য যোগ বিয়োগ করে শূন্য না হয়, ওই রকম কোনো জায়গায় রাখি, তাহলে যেদিকে প্রাবল্য বেশি হবে সে তার প্রভাবটা সে ফিল করবে, তাই তো? তা আমরা একটা জিনিস শুধু চিন্তা করি যে এটা নেগেটিভ চার্জ আর এটা পজিটিভ। টেস্ট চার্জকে যদি রাখি তাহলে পরে এটা ধাক্কা দিয়ে ডান দিকে ঠেলে দিবে, আর এইটা তাকে দেখা গেল নিজের দিকে টান দিবে। না বুঝতে পারলা না? আমি 1 কুলাম মানের +1 কুলাম মানের একটা চার্জ ছেড়ে দিলাম ভাই। তাহলে +1 কুলাম না দিয়ে ধরে নাও যে আমরা জাস্ট +1 ESU একদমই ক্ষুদ্রতম একটা চার্জ ছেড়েছি, কিন্তু ধনাত্মক।
ওই ধনাত্মক চার্জকে এই ধনাত্মক বড় চার্জটা বিকর্ষণ করবে, বহির্মুখী হবে, কিন্তু এই ঋণাত্মক চার্জের ওর প্রতি আকর্ষণ করে নিজের দিকে টান দিবে, অর্থাৎ অন্তর্মুখী হবে। বুঝতে পেরেছো তো? এখন মিডিলে রাখলে পারে আদৌ প্রাবল্য শূন্য হবে কিনা, শূন্য হওয়ার চান্স আছে কিনা, আছে? কি মনে হয় তোমাদের, মিডিলে রাখলে শূন্য হবে কিনা? একটা প্লাস আর একটা মাইনাস চার্জ যদি পাশাপাশি রাখো আর ভিতরে একটা শূন্য প্রাবল্যের স্থান চাচ্ছ, এইটা পসিবল কিনা? এটা যদি হইতো তাহলে খুব সুবিধা হইতো, যে এটাও প্লাস দিলা, তাহলে এ ধাক্কা দিয়ে দিকে ঠেলছে আর এ ধাক্কা দিয়ে দিকে ঠেলছে, তখন মাঝে ব্যালেন্স হতে কোথাও পারে। কিন্তু ইনি ধাক্কা দিয়ে যেদিকে ঠেলছেন, ইনি আবার সেদিক থেকে টান দিয়ে নিয়ে আসছেন, তাহলে কোনোদিন একটা চার্জ স্থির হওয়া সম্ভব? তাহলে এই অবস্থায় কোনোদিন মাঝে প্রাবল্য শূন্য পাওয়া যাবে না। তাহলে কোথায় পাওয়া যেতে পারে? এরকম হতে পারে যে এই চার্জ থেকে ডান দিকের এরকম কোনো বিন্দুতে যদি হয়, তাহলে এই ঋণাত্মক চার্জ তাকে টানছে আর এই ধনাত্মক চার্জ তাকে ঠেলে দিচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে এইরকম কোন একটা বিন্দুতে যদি সেই টেস্ট চার্জকে রাখে, তাহলে ঋণাত্মক চার্জ তার দিকে টান দিবে আর ধনাত্মক চার্জ তাকে ঠেলে দিয়ে ব্যালেন্স হতে পারে। আমি বোঝাতে পারলাম না? পারিনি? তাহলে এইরকম বাইরের কোনো বিন্দুতে হতে হবে, তা আবার এখানে হলে হবে না। এখানে হলে হবে না, কেন হবে না? আমরা এবার একটু তাহলে গাণিতিক প্রবলেমটা সলভ করি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আগে হিসাব না করে বলে দিয়েছি, এদিকে অথবা এদিকে যে কোনো একদিকে হবে, আরেক দিকে হবে না, সেটা আমরা দেখি। ধরি প্লাস 90 মাইক্রোকুলাম চার্জ হতে x সেন্টিমিটার দূরে, নাকি x মিটার দূরে ধরলাম, x মিটার দূরে প্রাবল্য শূন্য হবে। প্রাবল্যের ব্যাপারটা একটু দেখো, তখন তো না বুঝে বলেছি ইজ ইকুয়াল টু 9 × 10⁹, এটা রেখে দিলাম কিউ ভাগ আর স্কোয়ার। চার্জের মান যত বড় প্রাবল্য তত বেশি, দূরত্ব যত বড় প্রাবল্য তত কম। এদের মধ্যে কোন চার্জটা বড়? প্লাস। তাই প্লাস চার্জের কাছে যদি কোনো বিন্দু নাও, এই বিন্দুতে একটা টেস্ট চার্জ রেখেছো, তাহলে এই প্লাস চার্জ বড় হওয়ার কারণে তাকে ঠেলে দিকে পাঠাতে চাইবে। এই ছোট চার্জ থেকে অত দূরে, তাহলে পরে তাকে টানার মতো বল থাকতে হবে। তাহলে এর দ্বারা সৃষ্ট প্রাবল্য যত বড় হবে, এত দূর থেকে প্রাবল্য ঠিক আর তত বড় হবে না। তাই ওই টান বল আর ঠেলা বল কোনোদিন সমান ওখানে পাবে না। কিন্তু এই ছোট চার্জ থেকে যদি দূরত্বটা নাও, তাহলে এর জন্য যে প্রাবল্যটা সৃষ্টি হবে সেটা হলো যে চার্জ ছোট হওয়ার কারণে প্রাবল্য ছোট, কিন্তু এর থেকে দূরত্বটা কি কম, আর এর থেকে দূরত্বটা বেশি, কিন্তু এটা আবার বড় চার্জ। তখন বড় চার্জ আর দূরত্ব বেশি, আর এটা ছোট চার্জ আর দূরত্ব কম, সব মিলিয়ে ব্যালেন্স হতে পারে। বুঝছো? তাহলে এটা ডান দিকের কোনো বিন্দুতে পাইতে হবে। আচ্ছা, মিলাও তারপরে কথা। তাহলে প্লাস 90 মাইক্রোকুলাম চার্জ হতে x মিটার দূরে প্রাবল্য শূন্য হবে, এটা ধরলাম। তাহলে প্লাস 90 কুলাম হতে যদি x মিটার দূরে হয়, তাহলে সেটা E1 = 9 × 10⁹, 9 × 10⁹, চার্জের মান বসায় দাও 90 × 10⁻⁶ ডিভাইডেড বাই, দূরত্বটাকে আমি ডিরেক্টলি x লিখে দিয়েছি, অতএব এটা x
স্কোয়ার দিলাম। আর এই ছোট চার্টটির জন্য যে প্রাবল্য তাকে যদি E2 দ্বারা লিখি তাহলে সেটা হবে -10, সরি কি লিখলাম এটা গো, মাথা গেছে আমার, 9 × 10⁹, 10 × 10⁻6 ডিভাইডেড বাই, এখন এইটার জন্য তাহলে দূরত্ব কত? এটা থেকে টোটাল যদি দূরত্ব x হয়ে থাকে তাহলে ছোট চার্ট থেকে দূরত্ব কত? শিওর? এর মধ্যে ডিফারেন্স কিন্তু 0.2। তাহলে এখান থেকে যদি x মিটার দূরে হয়ে থাকে, এর থেকে কিন্তু দূরত্বটা মাথায় রাখবা যে ওই পুরো x থেকে বাদ চলে যাবে কতটুকু? 0.2। তাহলে এটা হবে x - 0.2 তার স্কোয়ার। হ্যাঁ, এবার যদি এইখানে এই দুটো প্রাবল্য সমান হয় তাহলে লব্ধির মান 0 হবে। কেন? এই ঋণাত্মক চার্জের জন্য এ হচ্ছে এদিকে আকর্ষণ করবে, আর এই ধনাত্মক চার্জের জন্য এ এদিকে বিকর্ষণ করবে। তাহলে একটা ঠেলা দিবে আর একটা টান দিবে। এবার বল দুটো যদি সমান হয়, একটা যত বলে টানছে আর একটা তত বলে ঠেলে যাচ্ছে, তাহলে প্রাবল্য ওখানে কি হয়ে যাবে? 0। বুঝতে পেরেছ? এবার তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন ওই জায়গাতে E1 আর E2 কি পাইতে হবে? সমান পাইতে হবে। E1 আর E2 সমান পাইতে হবে। এই সমান পাওয়ার জন্য দূরত্বটা কত সেটা চাচ্ছে। তাহলে এটা আর এটা সমান করলে 9 × 10⁹ তুলে দাও দুই পক্ষ থেকে, নাকি বলো? 10⁻6 তুলে দিতে, -6 তুলে দিতে পারছো না? তাহলে E1 এর জন্য ওইদিকে লিখলাম 90/x², আর E2 এর জন্য এদিকে লিখলাম 10/x - 0.2 এর উপরে একটা স্কোয়ার। আবার একটু ভাগ করতে পারবা, এটা যখন 9 তখন এটা কত? 1। আচ্ছা, তাহলে এটা 9/x² = 1/x - 0.2 এর উপরে স্কোয়ার হয়েছে। আচ্ছা, এটাকে যদি উল্টিয়ে নাও, লবকে হরের জায়গায় নিয়ে যাও, হরকে লবের জায়গায়, কোনো অসুবিধা? আচ্ছা, তাহলে x²/9 করলে আর এদিকে হয়ে গেল x - 0.2 এর উপরে স্কোয়ার। ঠিক আছে, উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে এটা হবে x/3 আর এটা হবে x - 0.2। হয়েছে? হয়নি? এদিকে 3 কে ডান দিকে নিয়ে গিয়ে গুণ করে দাও, আর কি করবা? ইস, তারপরে টয়েস x সমান দেখতে পাচ্ছি 0.6। তাহলে x সমান কত হবে? x সমান, তাহলে x সমান হবে 0. এই কি লিখলাম? 0.3 মিটার। এটা অ্যান্সার। কোনটা থেকে এর দূরত্ব বের করলা? প্লাস চার্জ থেকে। মাইনাস চার্জ থেকে যদি বের করতে কত পাইতা? হ্যাঁ, 0.1 পাইতা। হ্যাঁ, ঠিক আছে।